দেখ আমরা আগের ক্লাসে পৃষ্ঠটানের পৃষ্ঠ শক্তি পর্যন্ত করেছিল। পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ শক্তির বিকল্প সংখ্যা পৃষ্ঠ শক্তির থেকে ওটা করেছিলাম, তাই তো? ওটা রিলেটেড কিছু প্রবলেমস আছে, অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনসগুলো পরে বলছি। আপাতত এখন আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে তোর প্রথম হচ্ছে এটা এই পৃষ্ঠটান জনিত ব্যাপারটার সাথে সম্পর্ক একবার ডাইরেক্টলি সেরকম ভাবে নয়, কিন্তু ওই ইন্টারমলিকুলার ফোর্সের কনসেপ্ট, যে আন্তঃআণবিক আকর্ষণ বল দুটো প্রকৃতির হতে পারে। একটাকে বলা হয় কোহেসিভ আর একটাকে অ্যাডিসিভ। একটাকে সমশক্তি বলে আর একটাকে আসঞ্জন বলে। এটা তোরা আগেও শুনেছিস হয়তো, কাকে সমশক্তি বলে আর কাকে আসঞ্জন বলে। ঠিক আছে, তো লিখ আন্তঃআণবিক আকর্ষণ বলকে, আন্তঃআণবিক আকর্ষণ বলকে ওইটার সাব হেডিং দে লিখ তরলের উপরই পৃষ্ঠের আকার, তরলের উপরই পৃষ্ঠের আকার বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শকোণ। তরলের উপরে পৃষ্ঠের আকার বা স্পর্শকোণ, এটা হেডিং কর। ঠিক আছে, তো এটা দেখ শুনছি যে আমরা যেটা বলছি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনাল ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে দুটো রকম ভাবে ভাগ করে যেতে পারে। একটাকে বলছি আমরা কোহেসিভ আর আরেকটা হচ্ছে অ্যাডিসিভ। ঠিক আছে, একটা হচ্ছে কোহেসিভ, কোহেসিভ এটাকে কি বলছি সমশক্তি, আর একটা হচ্ছে অ্যাডিসিভ। অ্যাডিসিভ হচ্ছে আসঞ্জন। দেখবি ফেভিকল বা এই জাতীয় গাম টাম গুলোতে লেখা থাকে স্ট্রং অ্যাডিসিভ নেচার, স্ট্রং অ্যাডিসিভ নেচার। অ্যাডিসিভ মানে ওটা দুটো ডিফারেন্ট জিনিসকে চিপকাচ্ছে, তো এরা তোর কাগজকে একটা প্লাস্টিকের উপরে বা উপরে চিপকাচ্ছে, তাহলে ওখানে স্ট্রং অ্যাডিসিভ নেচার লেখা থাকে। দুটো বিভিন্ন ধরনের বস্তুকে একে অপরের সাথে চিপিয়ে দেয়। ঠিক আছে, তো অ্যাডিসিভ মানে হচ্ছে আকর্ষণ, যেটা দুটো ভিন্ন মলিকুলের মধ্যে কাজ করে। কোহেসিভ মানে হচ্ছে সমশক্তি, যেটা একই ধরনের মলিকুলের মধ্যে কাজ করে। তো একটা সাধারণ এক্সাম্পল প্রথমে ভাব, জলটাকে মানে জলের মধ্যে তুই হাতটাকে ডোবালি, হাতটাকে জলের থেকে বের করলি, এরকম করে ঝেড়ে দিলি বা একটু মুছে দিলি, জল চলে গেল, তাই তো? কিন্তু এই জলটা হাতটাকে যদি তুই একটা সর্ষের তেলের মধ্যে ডোবালি তারপরে বের করলি, আর অত সহজে যাবেই নি। তার মানে কি? তার মানে সর্ষের তেল আর হাতের অণুগুলোর মধ্যে এমন একটা অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করছে, এমন একটা আকর্ষণ বল কাজ করছে, যে আকর্ষণ বলটা সহজে রিমুভ করা যাচ্ছে না, তার জন্য সর্ষের তেলের অণুগুলো। তাহলে ওখানে নিশ্চয়ই অ্যাডিসিভ ফোর্সটা অনেক বেশি দেন দা ওয়াটার অ্যান্ড দ্য স্ক্রিন। ওয়াটার জলের সাথে যে আকর্ষণ বলটা, তার তুলনায় সর্ষের তেলের সাথে হাতের আকর্ষণ বলটা নিশ্চয়ই অনেক বেশি, তার জন্যই তো ওটাকে সরানো যাচ্ছে না। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন তরলের ক্ষেত্রে এই কোহেসিভ ফোর্সের মানটা, যেটা সমশক্তি বলের মান এবং আসঞ্জন বলের মান, অ্যাডিসিভ ফোর্সের মান, সেটা কিন্তু আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন হবে, প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা হবে। ঠিক আছে, এরপরে তোকে একটা এক্সাম্পল বলছি, একটা সাধারণ এক্সাম্পল, ন্যাচারাল এক্সাম্পল ভাব। মনে কর তোরা সেই বুলেট পিপেট নিয়ে কাজ করেছিস, তো তো বুলেট পিপেটের মতনই এরকম একটা পাইপ ধর, এটা একটা পাইপ, এত বড় পাইপ হলে ছোট পাইপ ধর, বড় পাইপ হলে ভালোভাবে বোঝা যাবে না এই জিনিসটা। তো এই পাইপটার ক্ষেত্রে তুই ওই জল বোতলটা দেখ, তো এই বোতলটাতেই ধর জল আছে। ঠিক আছে, এই পাইপটা যদি মানে এই বোতলটা যদি আর একটু সরু হতো তাহলে আরো স্পষ্ট বোঝা যেত। এই ক্ষেত্রেও দেখ, এই জলের অণুগুলো, যে জলের অণুগুলো বোতলের গায়ের সাথে লেগে আছে, ভালো করে ভাব, যে জলের অণুগুলো বোতলের গায়ের সাথে লেগে আছে, সেখানে বোতলের অণুগুলো আর জলের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। সেই আকর্ষণ বলটাতে ও কি করবে, ওই ওই যে আকর্ষণ বলটা কাজ করছে, প্রথমত ওই আকর্ষণ বলটা কি বল, অ্যাডিসিভ বল না কোহেসিভ বল? অ্যাডিসিভ বল, কারণ বোতলের অণুগুলো ভিন্ন আর জলের অণুগুলো ভিন্ন। তাহলে ওই অ্যাডিসিভ বলের জন্য ও কি চাইবে, কি বোতলের অণুগুলো কি চাইবে, জলের অণুগুলোকে আকর্ষিত করে রাখতে চাইবে। আর জলের অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই বলটা হচ্ছে কোহেসিভ বল। তাহলে আমি ধরে নিচ্ছি কি, যে এই জায়গাটাতে এই বোতলের অণুগুলো জলের অণুর মধ্যে আকর্ষণ বলটা বেশি, দেন জলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তার থেকে। মানে অ্যাডিসিভ ফোর্স ইজ গ্রেটার দেন কোহেসিভ ফোর্স। আলাদাও হতে পারে, কমও হতে পারে, আবার সমানও হতে পারে। আমি ধরে নিচ্ছি সাপোজ মনে কর বেশি। তো তাই যদি হয় তাহলে কি হবে, তাহলে অ্যাডিসিভ ফোর্সটা যদি বেশি হয়, তাহলে দেখ এই জলের অণুগুলো
জলের অণুগুলাকে এখানে এটা তো দ্বিমাত্রিক দেশে দেখানো হয়েছে, ত্রিমাত্রিক তো এরকম ভাবে আছে, তাই না? তাহলে এইখানে কি হবে, জলের অণুগুলোকেও এরকম ভাবে আকর্ষণ করে থাকবে। তার জন্য এই কণগুলো যে জায়গাগুলো টাচ করে আছে জলের অণুগুলো ওই আমাদের ইয়েটার সাথে, সেই জায়গাটাতে জলের অণুগুলো একটু আকর্ষিত হয়ে উপরের দিকে উঠে যাবে। আর জলের অণুগুলো চাইবে তো নিচের দিকে নামাতে। কিন্তু যদি অ্যাডিসিভ ফোর্সটা বেশি হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে ওর যে শেপটা, মানে ওর যে সারফেসটা, উপরিতলের পৃষ্ঠদেশের যে আকৃতিটা, শেপটা, সেই শেপটা কিরকম হয়ে যাবে, এরকম ধরনের একটু দোলানো হয়ে যাবে। বুঝতে পেরেছিস জিনিসটা কিরকম হচ্ছে? এইখানে যে উপরে যে জলের অণুগুলো, সেই আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য এটা কি হবে, একটু উপরের দিকে হয়ে যাবে। এটা উপরের দিকে হয়ে যাবে, তার কি জলের অণুগুলো যে বোতলটার সাথে যেখানটায় টাচ আছে সেখানে তো আকর্ষিত হয়ে উপরের দিকে উঠছে। কিন্তু জলের অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কম হওয়ার জন্য তার উপর, তার একটু মিডিলের দিকে জলটা, সেটা কি আছে, একটু নিচে আছে। তো এইটা সারফেসটা এতটা বড় হওয়ার জন্য তুই চোখের আন্দাজে অতটা বোঝা যাবে না। কিন্তু বুলেট পিপেট নিয়ে যারা কাজ করেছিস, বিশেষ করে ওই পিপেটে যেটা থেকে এরকম ভাবে টেনে পরে সলিউশনটা তোলা হয়, সেখানে দেখবি তুই এরকম করে প্যারালাল, চোখের প্যারালালে যদি এরকম করে দেখিস তাহলে কি হয় এরকম ধরনের দেখায় না, তলটা এরকম ধরনের দেখায় না, দেখবি প্যারালাল এরকম করে দেখবি। ওটা বলো, ওটা প্র্যাকটিক্যালে যখন করানো হয়, প্র্যাকটিক্যালে তখন স্যার বলো যে কতটা পর্যন্ত হাইটটা আমি নেবো, হাইটটা তো এরকম হয়ে গেছে, তাহলে হাইটটা আমি এতটা পর্যন্ত নেবো না হাইটটা এতটা পর্যন্ত নেবো, ঠিক আছে? তো হাইটটা কতটা পর্যন্ত নেবো এটা একটা কোশ্চেন থাকে, যে হাইটটা আমি কতটা পর্যন্ত নেবো, হাইটটা আমাকে এতটা পর্যন্তই নিতে হবে, এতটা পর্যন্ত হাইটটা নিতে হবে। এই পোর্শনের যে ওয়াটারটাকে, সেই ওয়াটারটাকে বা যে তরলটা আছে, অ্যাসিড হোক বা কোনো খাওয়া যায় কিছু হোক, সলিউশন হোক, সেটাকে ইগনোর করা হয় ওই পোর্শনটা। মানে ওর উচ্চতাটা কতটা পর্যন্ত কাউন্ট ডাউন করা হয়, এই এতটা পর্যন্ত, শেপটা কিরকম হয়েছে, শেপটা এরকম হয়, বুঝতে পেরেছিস তো? তো এই সেম জিনিসটাই যদি মনে করে এরকম হয়, সাপোজ ভাব এটা মনে করে একটা একটা তরল আছে, ঠিক আছে, এটা একটা তরল আছে, এই তরলটার উপরে, এই তরলটার মধ্যে একটা কোনো একটা লোহার যে কোনো একটা দণ্ডকে, একটা রডকে, ঠিক আছে, কাঁচেরও হতে পারে, লোহারও হতে পারে, যে কোনো কিছু একটা প্রকৃতির একটা রডকে আমি এরকম ভাবে এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এরকম ভাবে আমি ডুবিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ডুবানোর সাথে সাথে কি হচ্ছে, এই যে জলের অণুগুলো লোহার রডের সাথে এরকম ভাবে আকর্ষিত হয়ে কিরকম হয়ে যাচ্ছে, এরকম ভাবে দেখ, তুই ভালো করে ভাব, এই যে লোহার রডটাকে আমি ডুবিয়ে দিয়েছি এখানে, তো লোহার রডটাকে বা কাচের, এই যদি একটা কাচের দণ্ডকে যদি আমি এরকম করে ডুবিয়ে দিই, তাহলে এই কাচের অণুগুলা জলের অণুগুলা কি করবে, আকর্ষণ করলে উপরের দিকে তোলার চেষ্টা করবে। প্র্যাকটিক্যাল ঘটনাটা বুঝতে পারছিস তো কিরকম ধরনের? এটার মধ্যে জল তো আছে এটার মধ্যে, তো এইটাকে আমি জলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে এই যে এটার গায়ে যে জলের অণুগুলো আছে, এটা এখানে লেগে আছে জলের অণু, সেই জলের অণুগুলো কি করবে, মানে জলের অণুগুলোকে এই প্লাস্টিকের অণুগুলো কি করবে, আকর্ষণ করবে। কি ফোর্সে আকর্ষণ করবে? অ্যাডিসিভ ফোর্সে। তাহলে অ্যাডিসিভ ফোর্সে যদি বেশি হয় তাহলে কি করবে, জলের অণুগুলোকে একটু উপরে তুলে দেবে, একটু উপরে তুলে দিলে এই জায়গাটায় যেখান থেকে টাচ আছে সেই জায়গার শেপটা একটু এরকম করে উঠানো হয়ে যাবে না, ও তো একটু উপরে তুলে দেবে, যেহেতু যদি অ্যাডিসিভ ফোর্সটা বেশি হয়, মানে এই দুটো কেসে আমি বলছি যে অ্যাডিসিভ ইজ গ্রেটার দেন কোহেসিভ, যদি হয় তাহলে একটু উপরের দিকে তুলে দেবে, তাহলে ওর যে তলটা, সেই তলটা একদম ফ্ল্যাট, একদম এরকম সমতল থাকবে কি, একটু এরকম ভাবে ব্যাপার হয়ে যাবে, বুঝতে পেরেছিস না? এরপরে দেখ, ঠিক উল্টো জিনিসটাও হতে পারে। ঠিক উল্টো জিনিসটা মানে কিরকম, যে যদি মনে কর কোনো একটা জায়গায় কোহেসিভ ইজ গ্রেটার দেন অ্যাডিসিভ হয়, কোনো একটা এক্সাম্পলে কোহেসিভ গ্রেটার দেন অ্যাডিসিভ জেনারেলি হয় কোন জায়গায় জানিস তো, মার্কারি যদি হয়, পারদ যদি হয়, তো পারদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই পারদের আকর্ষণ বলটা অনেক বেশি জেনারেলি কোনো একটা সলিডের থেকে। তো পারদ যদি হয় তখন এই যে শেপটা না, প্রথমত এই শেপটা কিরকম হবে, যদি পারদ হয় তখন এই শেপটা এরকম হয়ে যাবে, এই শেপটা হয়ে যাবে। যদি পারদ হতো তাহলে ওখানে
অ্যাডিসিভ ফোর্সটা বেশি, সরি কোহেসিভ ফোর্সটা বেশি অ্যাডিসিভ ফোর্সের থেকে, তখন শেপটা হয়ে যাবে এরকম এরকম। আর এই জায়গাটাতে যদি আমি করতাম, এই জায়গাটায় মানে একটা পারদ এরকম ভাবে আছে, তো এইখানে যদি মনে করো আমি এইখানে যদি আমি ওই কাচের দণ্ডকে একটা বা যে কোনো কিছু প্রকৃতি একটা দণ্ডকে যদি আমি এখানে ঢুকিয়ে দিতাম, তাহলে কিরকম হতো বলতো? শেপটা এর শেপটা হয়ে যেত এটা মনে কর, এটা সেই একটা মোমের ভিতরে যদি তুই একটা গলানো মোমের ভেতরে যেমন ভাবে এরকম ভাবে, বুঝতে পারছিস? গলানো মোম আছে মনে কর, তুই কল্পনা কর গলানো মোমের ভেতরে তুই আঙুলটা এরকম করে ঢুকাচ্ছিস, তো কি মোমটা একটু নিচের দিকে নেমে যাবে না? এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে, ওই রকম ধরনের হয়ে যাবে, এরকম এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত। এই জায়গাটায় কি হয়েছে? এই জায়গাটায় কোহেসিভ বা অ্যাডিসিভ ইজ লেস দেন কোহেসিভ, ঠিক আছে? অ্যাডিসিভ ইজ লেস দেন কোহেসিভ, এরকম। এবারে দেখ এইটা যে এইরকম ওইরকম ভাবে এরকম মুখে বলে পরে যে এইরকম ভাবে এটা তো ঠিকঠাক ভাবে এরকম করে বলা যায় না। এটা যে কিরকম ভাবে শেপটা, এই শেপটাকে বলার জন্য যে কনসেপ্টটা যে ধারণাটা নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, স্পর্শ তলের কোণ। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে তোর এই যে তলটা গঠন করেছে না, বা এই যে তলটা গঠন করেছে, এই তলটার উপরে যদি আমি একটা স্পর্শক আঁকি, স্পর্শক কিরকম ভাবে হবে? এই তলটার উপরে স্পর্শকটা কিরকম হবে? এরকম ধরনের স্পর্শক হবে, তাই তো? তাহলে এই স্পর্শকটা তরলের ভেতরে কঠিনের সাথে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা হচ্ছে এইটা। সিমিলারলি এখানে যদি স্পর্শক আঁকি, স্পর্শকটা কিরকম হবে? এরকম হবে। এই স্পর্শকটা তরলের মধ্যে দিয়ে কঠিনের সাথে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা এইটা। সিমিলারলি এখানে যদি স্পর্শক আঁকি, দেখ স্পর্শকটা এরকম হবে। স্পর্শকটা তরলের মধ্যে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করবে, এটা। এখানেও যদি আমি স্পর্শক আঁকি, স্পর্শকটা কিরকম হবে? এরকম হবে। এই স্পর্শকটা তরলের মধ্যে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে এটা। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে? দেখ প্রথমে জায়গাটাতে কি হচ্ছে? এখানে হচ্ছে থিটা ইজ লেস দেন 90 হচ্ছে না, আর এখানে কি হচ্ছে? থিটা ইজ গ্রেটার দেন। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা যদি লেস দেন 90 হয়, তার মানে আমি যে নেচারটা লিখেছি, অর্থাৎ অ্যাডিসিভ ইজ গ্রেটার দেন কোহেসিভ হবে। আর যদি থিটা গ্রেটার দেন 90 হয়, তাহলে কোহেসিভ বা অ্যাডিসিভ ইজ লেস দেন কোহেসিভ হবে, বা কোহেসিভ গ্রেটার দেন অ্যাডিসিভ হবে। আর যদি মনে কর দুটো ফোর্সেই সমান হয়, অর্থাৎ অ্যাডিসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স দুটোই সমান হয়, জেনারেলি এটা তো প্র্যাকটিক্যালি হয় না, কিন্তু হতে পারে। যেমন ধর গ্লিসারিন আর পিওর গ্লাস যদি হয়, তাহলে পিওর গ্লিসারিন পিওর গ্লাসের ক্ষেত্রে ওই অ্যাডিসিভ কোহেসিভ ফোর্স মোটামুটি অলমোস্ট প্রায় একই থাকে। তো সেই জায়গায় কিরকম হবে? 0 ডিগ্রি। সেই জায়গায় কিরকম হবে? কিরকম হবে? যে এটা তো তরলটা, এটা তরলটা আছে, এখানে মনে করো ওই কাঁচের দণ্ড, এটা গ্লিসারিন ধর, তো এটার ভিতরে এরকম কাঁচের দণ্ডটা আমি প্রবেশ করেছি। তো এই কাঁচের দণ্ডটা প্রবেশ করালে কি হবে? কাঁচের দণ্ডটা জলটার মধ্যে কোনো মানে না উপরে উঠবে না নিচে পড়বে। তলটা কিরকম থাকবে? তলটা যেমন দেখতে পাচ্ছিস এইরকমই থাকবে তলটা, তাই তো? এরকমই থাকবে। এরকম যদি থাকে, তাহলে এইখানে যদি আমি এই তলটার উপরে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা তরলের মধ্যে দিয়ে কঠিনের সাথে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা কত হবে? সেই কোণটা হবে 90। তাহলে লেস দেন 90 হলে এটা হবে, গ্রেটার দেন 90 হলে ওটা হচ্ছে। আর যদি ইকুয়াল টু 90 হয়, তখন কি হচ্ছে? তখন হচ্ছে অ্যাডিসিভ ইজ ইকুয়াল টু কোহেসিভ, ঠিক আছে? অ্যাডিসিভ আর কোহেসিভ দুটোই সমান হচ্ছে। আর এই যে কোণটা উৎপন্ন করছি, এই কোণটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শ কোণের
পরিমাপ। ঠিক আছে, তাহলে প্রথমে লিখ স্পর্শকোণের পরিমাপ। স্পর্শকোণটাই প্রথমে লিখ। কোন তরলের উপরিতলে কোন কঠিনের স্পর্শ বিন্দুর উপর যদি একটি স্পর্শক অঙ্কন করা হয়, কোন তরলের উপরিতলে কঠিনের স্পর্শবিন্দুর উপর যদি একটি স্পর্শক অঙ্কন করা হয় এবং ওই স্পর্শক তরলের মধ্যে দিয়ে কঠিনের সাথে মানে এটা একটু শুনেলে দেখ, এই যে স্পর্শকটা আমি অঙ্কন করেছি, এই স্পর্শকটার কোণটা তো আমি এটাও বলতে পারতাম। ধর এই স্পর্শকটার কোণটা তো আমি এটাও বলতে পারতাম, এটাও তো একটা কোণ। বা ধর এখানে এটাও তো কোণ, তাই তো? তাহলে আমি যদি বলে দিই স্পর্শকটা কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ওইটুকু যদি তুই না লিখিস তরলের মধ্যে দিয়ে, মানে ওই স্পর্শকটা তরলের মধ্যে দিয়ে মানে এই দিকটা বলতে চাইছি। ঠিক আছে, যদি তুই বলে দিস যে স্পর্শকটা কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই ভুল হয়ে যাবে, কারণ এই কোণটাও বোঝাই যাবে। এই কোণটা একটুকুনও কিন্তু এই কোণটা নয়, বুঝতে পেরেছিস তো? কোণটা এটা। তাহলে কি লিখতে হবে? তরলের মধ্যে দিয়ে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে তরলের মধ্যে দিয়ে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? স্পর্শকোণের তাকে স্পর্শকোণের পরিমাপ বলে। ওই তিনটে ছবি পর পর করে আঁকবি, তাহলে সুবিধা হবে তোদের বুঝতে আর মনে রাখতে। ভাষাটা আমি লিখে দিচ্ছি ছোট করে, কিন্তু এই ভাষাটার থেকে তিনটে ছবি পর পর করে যদি তোর আঁকা থাকে, আর ওই অ্যাডিশন গ্রেটার দেন পরিচিত বা ওগুলো বাংলাতে লিখে রাখতে পারিস, যে আসঞ্জন গ্রেটার দেন সমশক্তি, আসঞ্জন লেস দেন সমশক্তি, যে ওরকম ভাবে ভাষাতে লিখে রাখতে পারিস। তো ওটা যদি করিস তাহলে তোর মনে রাখতে সুবিধা হবে, আর তোর নিজের ভাষাতে তারপর নিজে লিখতেও পারবি। বুঝতে পেরেছিস তো? তো আমি লিখিয়ে দিচ্ছি, নিচে লিখ আপাতত, এটার জন্য একটা জায়গা রেখে দিবি, ছবিটা পরে আঁকবি। লিখ প্রথমে, যদি তরল এবং কঠিনের মধ্যে আকর্ষণ বল অর্থাৎ আসঞ্জন তরলের অণুগুলির মধ্যে আকর্ষণ বল অর্থাৎ সমশক্তি থেকে বেশি হয় তখনই স্পর্শকোণের পরিমাপ থিটা দেখাটা লিখবে, থিটা 90 ডিগ্রির থেকে কম হয়।
90 ডিগ্রি থেকে কম হয়, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে কম হয়। আর যদি মনে কর উল্টোটা হয়, উল্টোটা লিখতে পারবি তো, যদি তরল এবং কঠিনের আকর্ষণ বলটা তরলের নিজেদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের তুলনায় কম হয়, অর্থাৎ তরলের নিজস্ব অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা যদি বেশি হয়, তখন সেটা হচ্ছে এক্সাম্পল বলতে পারে। এক্সাম্পল বললে তুই এই যে এক্সাম্পলটা, প্রথমে যে এক্সাম্পলটা অ্যাডিসিভ গ্রেটার দেন কোহেসিভ যেটা লিখেছি, এটা যে কোনো এক্সাম্পল হতে পারে, যে কোনো নরমাল তরল নরমাল সলিডের ক্ষেত্রে এটাই হয়, যে কোনো এক্সাম্পল, জল, কাঁচ, লোহা, কাঁচ, অ্যালুমিনিয়াম, যে কোনো কিছু এক্সাম্পল, নরমাল যে কোনো তরল আর যে কোনো কঠিনের ক্ষেত্রে সাধারণত এইটাই হয়, ঠিক আছে। ওইটা এক্সেপশনাল হয় আর ওটাও এক্সেপশনাল হয়। তারপরে যে ক্ষেত্রটা যেটা হয়, ওইটা সব থেকে বেটার এক্সাম্পল যেটা বললাম আমি, ওই পারদের ক্ষেত্রে, পারদ আর কাচের দণ্ড বলতে পারিস। পারদ আর কাচের দণ্ড ছাড়াও অন্য তরলের ক্ষেত্রে হতে পারে, গোলানো মোম হতে পারে, ঠিক আছে, গোলানো মোম হতে পারে। গোলানো মোমটা তরলে অন্তত গোলানো বলতে একবারই গোলানো অবস্থাতে হয়তো হবে না, সব থেকে বেটার পারদ কাচের বলবো, ঠিক আছে। আর ওই উপরের এক্সাম্পল যেটা, যেটা কোহেসিভ আর অ্যাডিসিভ যেটা সমান, যেখানে যেখানে সমশক্তি আর আসঞ্জন বল দুটোই সমান হয়, এটা সব থেকে প্রপার এক্সাম্পল হচ্ছে ওই গ্লিসারিন, পিওর গ্লিসারিন আর কাঁচ, ঠিক আছে। পিওর গ্লিসারিন আর কাঁচের ক্ষেত্রে মোটামুটি সমশক্তি আর আসঞ্জন দুটো প্রায় সমান হয়, সেক্ষেত্রে ওই কোনটা কত হয়, 90 ডিগ্রি। তাহলে এই তিনটা লিখে নিতে পারবি তো একই রকম ভাবে, ঠিক আছে। এই তিনটা কিন্তু পরে ইম্পর্টেন্ট বটে, এই তিনটার এক্সাম্পলস তাহলে লিখে নিবি, ঠিক আছে। এই তিনটারই প্র্যাকটিক্যালি এরপরে লিখ কৌশিক নলের আরোহণ ক্রিয়া, মানে ক্যাপিলারি রাইজ মেথড। কৌশিক নলের আরোহণ ক্রিয়া, ক্যাপিলারি রাইজ মেথড বা ক্যাপিলারি রাইজ লিকুইড। ক্যাপিলারি রাইজ ভালো করে ইয়েটা ছিল না, দেখতো এই ডয়ারটাই, সে যে দেখতো এই ডয়ারটাতে সামনে মাঝে ডয়ারটা কালো কালি ইয়েটা আছে নাকি, আছে কালো, কালো এক্সট্রাও আছে, নিচে একটা আছে, এখানে থাকার কথা আছে। দেখ এটা খুব ইন্টারেস্টিং, তুই সেই ইয়ে দেখেছিস কি এরকম, যদি মনে কর জলের মধ্যে একটা পাইপকে যদি তুই ঢুকিয়ে দিস, আচ্ছা কৈশিক ফোর্স অ্যাডিসিভ ফোর্স কাকে বলে সংজ্ঞা বলে লেখি, দেখিস নি, তাহলে ওটা লিখে নিবি, পারবি তো, কৈশিক কাকে বলে অ্যাডিসিভ কাকে বলে, ওগুলো লিখে নিবি, বলবেন না যদিও, কিন্তু জানতে হবে। তো যেটা বলছিলাম, তুই এরকম দেখেছিস কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে জল মনে কর আছে, জলের মধ্যে তুই একটা পাইপকে ঢুকিয়েছিস, সরু একটা পাইপকে ঢুকিয়েছিস, তো ওই পাইপটার মধ্যে যে জলের তলটা একটু উপরে উঠে গেছে, এটা সব থেকে মানে তুই দেখতে পাবি কেমিস্ট্রি ল্যাবে যে বুলেট পিপেটস গুলো আছে না, মানে ওই কোনটা, ওই পিপেটটা যেটা দিয়ে টানিস, খুব সরু কোনো একটা মানে কাচের একটা টিউব, ঠিক আছে। মোটা যদি হয় তাহলে বুঝতে পারা যাবে না, কেন বুঝতে পারা যাবে না মোটা হলে সেটাও ব্যাখ্যা করে বলছি তোদিকে। মনে করে এটা একটা জল আছে, তো এই জলের মধ্যে তুই একটা খুব সরু কাঁচের একটা টিউবকে, এই সরু একটা কাঁচের একটা টিউবকে এরকম ভাবে তুই ঢুকিয়ে দিলি, ঠিক আছে। তো কি হবে বলতো, এটা হয় যেটা, এই জলটা না একটু এটার মধ্যে একটু উপরে উঠেছে,
এটা দেখেছিস? প্রথমত এটা প্র্যাকটিক্যালি ঘটনা। এই ঘটনাটা কখনো সাধারণভাবে কখনো চোখে পড়েছে যে একটা কাঁচকে, আচ্ছা ওই বায়োলজি যেতে জাইলেম ফ্লোয়েম পড়েছিস? জাইলেম ফ্লোয়েমের মধ্যে গাছের মধ্যে যে জলটা মূল থেকে যে জলটা পাতা পর্যন্ত পৌঁছায়, মাটির রসটা বা জলটা, সেটা হতে পারে। প্রদীপের মধ্যে যে ইয়েটা দেওয়া হয়, বলতেটা বা সলতেটা দেওয়া হয়, তেলটা তো এখানে আছে, আর ওখানে সলতেটা তো উপরে আগুনটা, তো ওটা তো তেলটা তো যাচ্ছে সুই সুই ওখানে পর্যন্ত, তার জন্য তেলটা আস্তে 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 কমছে, আর তেলটাই তো জ্বলছে। তো সেটা তো যেটা সলতেটা জ্বললে তো তখন ছাই হয়ে যেত, তাই না? তো সেখানে এই যে জায়গাগুলোতে ঘটে, এখানে কি ঘটে, এখানে কি হয়, ওখানে তেলটা বা ওই জলটা জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে মাটির একদম তল থেকে যে মাটির রসটা বা জলটা, এই জলটা বা জলের সাথে যা কিছু আছে, খনিজ টনিজ আরো কিছু বা যা আছে, সেটা আলটিমেটলি পাতা পর্যন্ত পৌঁছায়। তো এইখানে যে জাইলেম ফ্লোয়েমের যে ইয়েগুলো আছে, একদম খুব সরু সূক্ষ্ম সূক্ষ্ম নল থাকে, খুব সরু সূক্ষ্ম সূক্ষ্ম যে নলগুলোকে, ওই নলগুলোকে ক্যাপিলারি টিউব বলে। ক্যাপিলারি টিউব কাকে বলে যদি বলা হয়, ক্যাপিলারি টিউব বলার সংখ্যা হচ্ছে যে নলগুলো, যে নলটা একদম খুব পাতলা নল হবে, খুব সরু নল হবে, এবং কি হবে, এবং এটা হবে কি একটা স্বচ্ছ কোনো একটা তলের প্রকৃতির কোনো একটা প্রকৃতির তলের হবে। মানে যদি প্লাস্টিক হয়, সাপোজ মনে কর ফাইবারের, প্রথমত ফাইবারের অত সূক্ষ্ম নল হওয়াও ডিফিকাল্ট। যদি ফাইবার হয় তাহলে ফাইবারের ভেতরের তলটা কি, তলটা তো অনেক অমসৃণ, অত অমসৃণ যদি হয় তাহলে কিন্তু খুব ভালো কৌশিকতা দেখা যাবে না। মানে ক্যাপিলারি রাইজটাকে কৌশিকতা বলে, ওই তলের জলের আরোহণটাকে বা তরলের আরোহণটাকে, তলের উপরে ওদিকে উঠাটাকে, এটাকে ক্যাপিলারি রাইজ বলে। এটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু যদি খুব প্লেন হয় তলটা, খুব প্লেন মানে কাঁচ হোক বা খুব ফাইন ফাইবার হোক বা অন্য কোনো একটা ম্যাটেরিয়াল হোক, যেখানে ওই অমসৃণতা নেই, অমসৃণতা খুব কম, তাহলে কিন্তু তলের ওই আরোহণটা সব থেকে ভালো দেখা যাবে। ঠিক আছে, ভালোভাবে ও উঠতে পারবে। ঠিক আছে, অমসৃণতাটা যদি থাকে তাহলে কিন্তু তলের আরোহণটা ওখানে বাধাপ্রাপ্ত হবে, ঘর্ষণ হবে, উঠতেই যায়, তো সেখানে কিন্তু অতটা ভালোভাবে উঠবে না। ঠিক আছে, আর ওই প্রদীপের সলতে যেটা, সেটা আলাদা ব্যাপার। প্রদীপের সলতেতে সেখানে ওই যে সলতেটা লাগানো আছে, সেটা তো একটা কটন, আমাদের ওই কটনটার মধ্যে কি হচ্ছে, কটনের যে অংশটাতে তেলটা আছে আর যে অংশে তেলটা নেই, সেই কটনটা আস্তে আস্তে কি হয়, তেলটাকে চুষে নিয়ে পরে তেলটাকে শুষে নিয়ে তেলটা আস্তে 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 পুরো কটনটাই ভিজে যায়। পুরো কটনটা যখন ভিজে যায়, তখন আস্তে আস্তে তেলটা অটোমেটিক্যালি শুষতে শুষতে ওই এন্ড পর্যন্ত, ওই প্রান্ত পর্যন্ত চলে যায় এবং আগুনটা চলতে থাকে। অত বড় যদি মনে কর সলতেটা করে দিই, তাহলে কি আর অতটা পর্যন্ত যাবে তেলটা? অতটা পর্যন্ত ভালোভাবে যাবে না, তাই জন্য সলতেটা ছোটই থাকে, উঠতে পারে। তো এই রকম জিনিসটা, এটা প্র্যাকটিক্যাল নলেজ। এটা তুই সাধারণভাবে দেখতে পারিস, তুই ঘরে গিয়ে আজকেও দেখতে পারিস যে একটা বালতিতে জল রাখলি, জলের ভিতরে তুই একটা ছোট যদি একটা কাঁচের একটা নলকে তুই জলটার মধ্যে ঢুকিয়ে দিলি, তুই দেখবি বালতিটা এতটা পর্যন্ত জল আছে আর কাঁচটার মধ্যে জলটা একটু উপরে উঠে গেছে। এটা হবেই, এটা হয়। এটাকে জলের কৌশিকতা বলে। স্যার জেনারেলি জলটা তো উপরে উঠলো কেন? জলটা উপরে ওঠার তো কোনো কারণ, জল তো সমাজশীলতা ধর্ম বজায় রাখবে, তাহলে জলের তো উচ্চতাটা সমান থাকা উচিত। এই জলটা যে কারণে উপরে উঠে, সেই কারণটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি? সারফেস টেনশন মানে হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। অ্যাডিসিভ ফোর্স বা কোহেসিভ ফোর্স। অ্যাডিসিভ ফোর্স মানে হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বলটা কি করে? এই কাঁচের অণুগুলো জলের অণুগুলোকে উপরের দিকে টানে, ওই সলতেতে তেলটা টানার মতো। কাঁচের অণুটা জলের অণুগুলোকে উপরের দিকে টানে, কিন্তু জলের অণুগুলো কি করবে? নিচের দিকে টানবে। কিন্তু কাঁচের অণুগুলো জলের অণুগুলোকে যদি উপরের দিকে টানে, তাহলে একটু জলের অণুটা উপরে উঠবে, একটু জলের অণুটা উপরে ওঠার পরে তারপর কতটা পর্যন্ত, একটু পর্যন্ত উঠে, বেশি উপরে উঠবে না। এই কারণ কি? কারণ এই যতটা পর্যন্ত জলটা উঠে গেছে, এর তো অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে, তাহলে সেই অভিকর্ষজ বলটাকে তো ব্যালেন্স করতে হবে পৃষ্ঠটানজনিত বল বা ওই যেটা অ্যাডিসিভ ফোর্স, আসঞ্জন বল। তাহলে অভিকর্ষজ বল তো জলটাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ওই
যেটা অ্যাডিসিভ ফোর্স আসঞ্জন বল সেটা উপরে তোলার চেষ্টা করছে। তাহলে উপরে যদি তুলতে কতটা পর্যন্ত উপরে তুলতে সক্ষম হবে? যতক্ষণ পর্যন্ত ওই নিচের দিকের অভিকর্ষজ বলটা আর ওই আসঞ্জনজনিত বল যেটা হচ্ছে তোর আমাদের পৃষ্ঠটানজনিত বল আমি বলতে পারি, তো ওই বল দুটো যখন সমান হয়। পৃষ্ঠটানজনিত বল আমি কেন বলছি এই জিনিসটাকে, তাই এবার প্র্যাকটিক্যালি ঘটনাটা ঘটছে খুব মানে আরো বড় ভাবে ম্যাক্রো ভাবে বড় ভাবে জিনিসটা দেখি এরকম। প্রথমত এটা একটা তরল, কোনো কিছু হতে পারে, তো এটার মধ্যে এরকম একটা পাইপ আছে, যে পাইপটাকে এরকম ভাবে এখানে ডোবানো হয়েছে। ডোবানোর জন্য এই পাইপটার মধ্যে জলের তলটা উপরে উঠে গেছে। তো জলের তলটা যদি উপরে ওঠে, এই তলের আকৃতিটা মানে ওই তলের উপরে তলের শেপটা, তলের উপরে তলের আকৃতিটা কিরকম হবে? এরকম হবে তো? কেন এরকম হবে? কারণ অ্যাডিসিভ ফোর্সটা যদি বেশি না হতো তাহলে তো উপরে উঠতাম না, নিচে নেমে যেত, যেটা পারদের ক্ষেত্রে হয়, যেটা তাহলে তো নিচে নেমে যেত। এখানে নিশ্চয়ই অ্যাডিসিভ ফোর্সটা ইজ গ্রেটার দেন কোহেসিভ ফোর্স। তো এখানে অ্যাডিসিভ যদি গ্রেটার দেন কোহেসিভ না হতো তাহলে কি উঠতো জলটা উপরের দিকে? জলটা তো জলের অণুগুলোকে নিচের দিকেই টানছে, তাহলে তবু জলটা উপরে উঠেছে, তার মানে কি নিশ্চয়ই অ্যাডিসিভটা কোহেসিভ ফোর্সের থেকে বেশি। এরপরে দেখ এই যে জলের তলটা আছে, এই যে তলটা আছে, এই তলটার উপরে যদি আমি একটা স্পর্শক আঁকি, যেটাকে আমি বলছি স্পর্শ তলের উপরে স্পর্শক, এই স্পর্শকটা বরাবর এটাই তো মানে ওই তলটার উপরে স্পর্শক, তাহলে এই স্পর্শকটা বরাবরই নিশ্চয়ই পৃষ্ঠটানটা কাজ করছে। পৃষ্ঠটানটা কোন দিক কাজ করে? ওই পৃষ্ঠের সাথে সমান্তরালে তো, পৃষ্ঠের সাথে সমান্তরালে তো পৃষ্ঠটানটা। তাহলে এখানে পৃষ্ঠটা কি রকম? পৃষ্ঠদেশটা এরকম, পৃষ্ঠদেশটা এরকম, পৃষ্ঠদেশটা এরকম যদি হয় তাহলে পৃষ্ঠটানটা কিরকম করে কাজ করছে? পৃষ্ঠটানটা কি একক দৈর্ঘ্যের উপরে যে ক্রিয়াশীল বল সেটাই তো পৃষ্ঠটান। ইন্টারমলিকুলার ফোর্সটাকেই তো পৃষ্ঠটান বলে, আন্তঃআণবিক আকর্ষণ বলটাকেই তো পৃষ্ঠটান বলে। তাহলে এইখানে এই তলটার উপরে যে পৃষ্ঠটানটা কাজ করছে সেই পৃষ্ঠটানটা হচ্ছে এইটা, ঠিক আছে? ঠিক সিমিলার এইদিকেও একটা পৃষ্ঠটান এইদিকেও একটা পৃষ্ঠটান কাজ করবে, পৃষ্ঠটান কাজ করবে, ঠিক আছে? এরপরে তুই ভাব এই যে পৃষ্ঠটানটা কাজ করছে, এটা কিন্তু আমি ত্রিমাত্রিক দেশে দেখিয়েছি, এটা দ্বিমাত্রিক দেশে হবে না। ত্রিমাত্রিক দেশে এরকম হবে, দেখ জলের বোতলটা দেখ, মনে কর এটা একটু ইমাজিন কর, এটা একটা সরু একটা টিউব, কাঁচের টিউবটা এরকম ভাবে তলটা হয়ে আছে, তাহলে পৃষ্ঠটানটা টিটা এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, মানে এটা একটা শঙ্কু ফর্ম করেছে, এরকম ভাবে শঙ্কু কোণ, ঠিক আছে? এবারে এইখানে ছবিটা তো ত্রিমাত্রিক দেশে ছবিটা দেখানো যাবে না, এখানে আমি একটা টিকে দেখিয়েছি আর এইদিকে আরেকটা টিকে দেখিয়েছি, দুটো টিকে দেখিয়েছি, ঠিক আছে? এবারে এই টি এর দেখ, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে? থিটা। এই কোণটা থিটা মানে কি? তো আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যেটা কি বলছিলাম, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট মানে স্পর্শ কোণ। তাহলে এখানে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, আবার এই কোণটাও থিটা। এবার টি এর দেখ, টি এর দুটো উপাংশ হবে, এই দিক বরাবর যেটা হবে সেটা হচ্ছে টি cos থিটা, আর এই দিক বরাবর যেটা হবে সেটা টি cos থিটা, আর সাইন উপাংশগুলো কোন দিক হবে? টি sin থিটা, আর এইদিকে সমস্ত টি sin থিটা গুলো, সমস্ত টি sin থিটা গুলো অসমিত ক্যান্সেল করবে, আর সমস্ত টি cos থিটা গুলো কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তাহলে উপরের দিকে যে বলটা কাজ করবে, সেই বলটা, উপরের দিকের বলটা, পৃষ্ঠটান জনিত বলটা, সেটা কত হবে? পৃষ্ঠটানটা কত কাজ করছে? টি cos থিটা। এবারে কতটা দৈর্ঘ্যের উপরে পৃষ্ঠটান জনিত বলটা কাজ করছে বলতো? এটাতে কতটা দৈর্ঘ্যের উপরে? উপরের দিকে তো টি cos থিটাটা, এটা দৈর্ঘ্যটা মানে কি? দৈর্ঘ্যটা মানে তো এই যে জলের তলটা, এই তলটার এই পরিধিটা, তাই না? তাহলে এটা যদি ব্যাসার্ধ r হয় তাহলে এর পরিধিটা কত হবে? 2πr। তাহলে 2πr দৈর্ঘ্যের উপরে টি cos থিটাটা কাজ করছে। আমি আগের দিনে করেছি পৃষ্ঠটান জনিত বল সমান হচ্ছে পৃষ্ঠটান ইনটু দৈর্ঘ্য, কারণ টি সমান কি হয়েছিল? টি সমান হচ্ছে আর s হচ্ছিল না পৃষ্ঠটানটাকে, টি লিখে ফেললাম, যে কোনো কিছু লেখা যাবে s বাই t। তাহলে t সমান তো f ডিভাইডেড বাই l, তাহলে f সমান কি হবে? t ইনটু l। তাহলে এখানে কত হবে? t cos থিটা আর l এর জায়গায় কি হবে? 2πr।
এটা কি? এটা হচ্ছে পৃষ্ঠটান জনিত বল। ঠিক আছে, তাহলে এই বলটা অর্থাৎ টি cos থিটা ইনটু 2 পাই আর, এটা সমান কি হবে? এটা সমান এই যে জলটা উপরে উঠেছে, এই জলটার হাইট কত? এই জলটার হাইট আমি h ধরে লিখছি, এই জলটার হাইট h, ব্যাসার্ধটা r। তাহলে এই জলটার পরিমাণ কত বল? ব্যাসার্ধ h, হাইট r, তাহলে আয়তনটা কত? পাই আর স্কয়ার, h, এটা হলো আয়তন, ইনটু জলের ঘনত্ব, এটা হলো জলের ভর, জল বা তরল যে কোনো কিছু, আর এইটা ইনটু mg হয়ে গেল, এটা ইনটু g। তাহলে এটা কি হলো? এই বলটা হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে এই অভিকর্ষজ বলটা নিশ্চয়ই পৃষ্ঠটানজনিত বল, এই দুটো পরস্পরের সাথে সমান হয়েছে বলেই ওইটুকু উপরে উঠেছে, আর উপরে তুলতে পারছে না। আরো উপরে তুলতে গেলে এই বলটা বেশি হয়ে যাবে, এই বলটা বেশি হয়ে গেলে এই বলটারও বেশি প্রয়োজন। তো এই বলটাতে এতটুকুই ক্ষমতা, তো যতটুকু ক্ষমতা ততটুকু পরিমাণ জল তুলতে পেরেছে উপরে। ঠিক আছে, কতটুকু পরিমাণ উপরে তুলতে পেরেছে সব তো কনস্ট্যান্ট, এখানে জি কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, একমাত্র এইচটা তো ততটা পর্যন্ত এইচ উপরে তুলতে পেরেছে, যতটা পর্যন্ত ওর ক্যাপাসিটি। এখানেও প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, থিটা স্পর্শক কোণ এটা কনস্ট্যান্ট, কোন একটা নির্দিষ্ট তরল কোন একটা কঠিনের জন্য পৃষ্ঠটান কনস্ট্যান্ট তরলটার, তাই তো। তাহলে একমাত্র এইচটা হচ্ছে ভেরিয়েবল, ওই এইচটা ওর ক্যাপাসিটি অনুযায়ী ও তুলতে পেরেছে। তাহলে এই ক্ষেত্রে দেখ, এখানে যদি আমি এটাকে আমি যা কাটাকাটি করার করি, কি কাটছে? পাই কাটছে, আর স্কয়ারটা কাটছে, তাহলে আমি এখান থেকে r ইনটু h সমান কি লিখতে পারি? r ইনটু h সমান 2t cos থিটা উপরে হচ্ছে, আর নিচে কি হচ্ছে? বাই রো জি, নাকি? বাই রো জি। তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটা কনস্ট্যান্ট বলতে পারি একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে। একটা নির্দিষ্ট তরলের জন্য পৃষ্ঠটানটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট তরল এবং নির্দিষ্ট কঠিনের ক্ষেত্রে স্পর্শ কোণটা কনস্ট্যান্ট, অর্থাৎ cos থিটার মান কনস্ট্যান্ট, রো আর জিটা তো কনস্ট্যান্ট। তাহলে r ইনটু g সমান কনস্ট্যান্ট, r ইনটু h সমান কনস্ট্যান্ট। r ইনটু h সমান কনস্ট্যান্ট হওয়ার অর্থ r ইজ প্রপোর্শনাল টু, বা h ইজ প্রপোর্শনাল টু 1 বাই r। h ইজ প্রপোর্শনাল টু 1 বাই r মানে কি? যত r টা কম হবে তত উচ্চতা, আরে যত r টা কম হবে তত উচ্চতা অবভিয়াসলি বেশি হবে, কারণ এই r টা যত কম হবে তত পাই r স্কয়ারটা কম হবে, তত বেশি h উপরে উঠবে, আর যত r টা বেশি হবে তত কম h উপরে উঠবে। তার জন্য এইটার ক্ষেত্রে তুই যদি এইটাকে জলের মধ্যে ঢুকে দেয় তুই বুঝতে পারবি কৌশিকতা। কিন্তু খুব পাতলা যদি কোনো একটা, যেটা আমি ওই পিপেটের বলছিলাম, তো সেখানে যদি হয় তাহলে সেটা তো অনেক সরু নল একটা কাছে, তো ওই সরু নলটার ক্ষেত্রে জলের মধ্যে যদি ডুবাস বা তেলের মধ্যে কোনো একটা তরলের মধ্যে ডুবাস, তাহলে তুই হয়তো চোখের আন্দাজে বুঝতে পারবি। কিন্তু ওটা বড় পাইপ কিনে যদি ডুবিয়ে দিস তাহলে বুঝতে পারবি যে এটা ব্যাসার্ধটা আর ওটার এই হয়তো একটু সামান্য হবে, সেটা চোখে হয়তো নাও বোঝা যেতে পারে। তাহলে যেটা পাইপটা বোঝা যাবে চোখে, সেটার আর অনেক ক্ষুদ্র হতে হবে, এবং দেখা যাচ্ছে কি একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। এইটাকে একটা সূত্রও বলে, এটাকে বলা হয় জুরিনস ল বা জুরিনের সূত্র। যেখানে এটা যদি গ্রাফ প্লট করি, গ্রাফটা কিরকম হবে? যদি এইচ আর আর এর যদি গ্রাফ প্লট করি, গ্রাফটা কিরকম হবে? একে অপরের ব্যস্তানুপাতিক। r টেন্ডস টু 0 তে h টেন্ডস টু ইনফিনিটি, r টেন্ডস টু ইনফিনিটি তে h টেন্ডস টু 0। তাহলে গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জুরিনের সূত্র। এইটা একটা পার্ট, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা বড় জিনিস আমরা ছেড়ে যাচ্ছি। কি বলতো? যদি এই যে এই অংশের যে ছবিটা, এই অংশের ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখি, বুঝতে পেরেছিস? এই অংশের ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখি তাহলে কি হবে? এই অংশের ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখি তাহলে কি ঘটনা ঘটে? এই অংশের ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখি
তাহলে এটা দেখতে এরকম, এরকম জিনিসটা। তাহলে এরকম হলে আমি এইচ কোনটা ধরবো? আমাকে এইচ ধরতে হবে নিচটা যদি আমি এইচ ধরি, এটাই যদি আমি শিখে আসিছি যে নিচটাকে আমি এইচ ধরবো, এটাকে যদি আমি এইচ ধরি, তাহলে এই অংশটা কি হলো? এই অংশটা তো আমার ইগনোর হয়ে যাচ্ছে, তাই তো? এই অংশটা মানে অগ্রাহ্য হয়ে যাচ্ছে। আবার এইটাকে এইচ ধরতে পারলে গেলে আবার এতটা অংশ ফালতু ধরা যাবে, ভুলভাল ধরা যাবে, ওটাই নেই। তাহলে এটাকে আমাকে এইচ ধরতে না শিখিয়েছে, তার মানে এই অংশটাকে আমাকে কাউন্ট করতে হবে অ্যাকচুয়াল ক্যালকুলেট করতে গেলে। তাহলে এইটাকে কারেকশন করতে হবে, এটা ঠিক আছে, এটা কারেকশন অফ দিস ল এইখানে করছি, বুঝলি? এটা হচ্ছে কারেকশন অফ জুরিনস ল। কি হবে কারেকশনটা? দেখে এই বলটা তো একই থাকবে, উপরের দিকের বলটা একই থাকবে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। টি cos থিটা ইনটু 2 পাই আর লিখে দিল। সমস্যাটা হচ্ছে এই আয়তনটাকে নিয়ে। এই আয়তনটা তো এখানেও একই থাকলো, পাই আর স্কয়ার, এইচটা তো আছে, তাই না? এইটার সাথে আরেকটু কিছু অ্যাড হবে, আরেকটু কিছু অ্যাড হবে মানে এই আয়তনটা অ্যাড হবে। এবারে এই আয়তনটাকে আমি বের করব কি করে? এই আয়তনটাকে বের করব আমি, এটাকে, এটা তো আর বেশ আছে, এটাকে আমি আর ধরে নিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি আর হবে না। তো আমি ধরে নেব আর, ঠিক আছে? যদি আর হয়, আর না হলে ক্যালকুলেশনটা কি হয়, যে অনেক বড় জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন হবে, তো পড়ার আপাতত আমার প্রয়োজন নেই। তো এটা যদি আর হয়, তাহলে এই অংশটার আয়তন কত হবে? এই অংশটার আয়তন হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার আর মানে পাই আর কিউব। আর এই হেমিস্ফিয়ারটার আয়তন কত হবে? এই পুরোটা আয়তন তো 4/3 পাই আর কিউব, তাহলে এই হেমিস্ফিয়ারটার আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব। পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব। পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব করলে কত হবে? 1/3 পাই আর কিউব। বোঝা গেছে 2/3 পাই আর কিউবটা কোথা থেকে আসলো? এইটা তো একটা গোলক, তার গোলকটার তো এটা অর্ধেকটা, তার জন্যই তো এটা কাজ ধরেছি, বুঝতে পেরেছিস তো? তাহলে গোলকটা যদি এটা অর্ধেকটা হয়, তাহলে একটা পুরো গোলকের আয়তন তো 4/3 পাই আর কিউব হয়, তাহলে অর্ধ গোলকের আয়তন কত হবে? বুঝতে পেরেছিস তো? তাহলে আমি কি করব, এখানে এটার সাথে আরো 1/3 পাই আর কিউব কি করে দেবো? অ্যাড করে দেবো, যোগ করে দেবো। এটা ওই কারেকশন ভলিউমটা, এটার ওর কারেকশন ভলিউমটা, এটা ইনটু রো ইনটু জি। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করব, যা ক্যালকুলেশন করার দরকার, যদি টি বের করার দরকার, একটা আর পাই তো এখানেও কেটে যাবে, তাহলে 2t cos থিটা সমান এখানে কি লিখবো? পাই আরটা কেটে গেলে একটা এখানে হয়ে গেল rh, আর এখানে হয়ে গেল কি? r স্কয়ার বাই 3 ইনটু রো জি। তাহলে ব্যাস t cos থিটা সমান হচ্ছে r rho g h plus r by 3 divided by 2। এরকম কিছু হচ্ছে ইকুয়েশন, বোঝা গেছে তো? এইটা হচ্ছে সমীকরণ, বা t সমান যদি আমি লিখি, তাহলে এখানে cos থিটাটাও এইদিকেও করে দিতে পারি। এটা হচ্ছে সমীকরণ, যদি ওই কারেকশনটাকে আমি করি। বোঝা গেছে তো? এইটা হচ্ছে কৌশিক নলের আরোহণ ক্রিয়া। প্রথমত এই জুরিনের সূত্রটা পর্যন্ত বেশি ইম্পর্টেন্ট, জুরিনের সূত্রটা পর্যন্ত পড়বো কিরকম, তারপর ভলিউম কারেকশন। ঠিক আছে, জলের বোতল নেই? ঠিক আছে, যাও। ঠিক আছে, প্রথমে লিখ, একটু গরম করে
প্রথমে লিখ একটি তরলের উপরিতলে উলম্বভাবে রাখা উলম্বভাবে রাখা আর ব্যাসার্ধের যে কোনো ব্যাসার্ধের একটি নলকে একটি আর ব্যাসার্ধের একটি নলের উপর যদি তরলটি এই উচ্চতা আরোহণ করে এবং নলটির মধ্যে তরলের উপরিপৃষ্ঠের স্পর্শকোণ থিটা হলে তরলের পৃষ্ঠটির উপর বল দেখতে পাইনি চা বিস্কুট আর হট ওয়াটার ব্যাগটা গরম জল দিলে সিস্টারকে জিজ্ঞেস করছিলাম পায়খানা হয়েছে বললো আমার পায়খানা হয়েছে গেছিল এখন ঘুমাচ্ছে বলে একটু ঘুমটা বেশি হচ্ছে ওষুধ অ্যান্টিবায়োটিক চলছে তো বললো তারপর বলছে যে একটা বাঙালি লোকের সাথে নারিয়া তো উঠলাম লিখতেছে তারপরে বাবা জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কোথায় আছেন বললো কেবিনে বললাম কেবিনে জেনারেল এরকম দুটো যে পেশেন্ট আছে ওটার মধ্যে কি তফাৎ বললো কেবিন হলে সবসময় একজনকে থাকতে দিবে আসতে পারে আমি বললাম কত চার্জ এটা বললো 1500 টাকা আমি বললাম তাহলে মাকে কেবিনেই করে দিবে কেবিনে করে দিলে থাকতেও দিবে না বাথরুমটা একা ইউজ করছি বল আমি তো বলেছিলাম তোকে আগে ঠিক আছে তো কি হয়েছে কি লিখলি তরলের পৃষ্ঠটির উপর থিটা স্পর্শকোণ থিটা তরলের পৃষ্ঠটির উপর দেখা কি লিখলি আমি ভুলে গেল তোর শরীর খারাপের খবরে তরলের উপর তরলের উপরে পৃষ্ঠের স্পর্শকোণ থিটা হলে তরলের পৃষ্ঠটির উপর পৃষ্ঠটান টি এর
সাইন উপাংশগুলি একে অপরকে বশমিত করবে এবং কস উপাংশগুলি ঊর্ধ্বমুখে কাজ করবে। কস উপাংশগুলি ঊর্ধ্বমুখে কাজ করবে। বল। হ্যাঁ, দেখ খাতে পারবে কি সুজি করে দে। যেটা খাতে পারছে সুখ খাতে পারবে না সকালে সুজি করে দে। তাহলে কি হলো? ঊর্ধ্বমুখে কাজ করে। লিখ কস উপাংশ গুলির জন্য তরলটির উপর ঊর্ধ্বমুখে প্রযুক্ত মোট বল মোট পৃষ্ঠটানজনিত বল লিখবি। মোট পৃষ্ঠটানজনিত বল ঊর্ধ্বমুখী মোট পৃষ্ঠটানজনিত বল ওই যেটা এফ লেখা আছে, এফ সমান হচ্ছে পৃষ্ঠটানজনিত এফ যেটা লেখা আছে টি কস থিটা ইন্টু 2 পাই আর হবে। টি কস থিটা ইন্টু 2 পাই আর হবে। লিখ এই বল যে পরিমাণ তরলকে ওপরে আরোহণ করেছে তার ওজনের সাথে সমান হবে। ওজনের সাথে সমান হবে যদি তরলটি এই উচ্চতায় আরোহিত হয়। যদি তরলটি এই উচ্চতায় আরোহিত হয় তাহলে 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 পাই আর স্কয়ার এইচ হয়। তাহলে পাই আর স্কয়ার এইচ সরি এইচ উচ্চতায় আরোহিত হয় তাহলে তাহলে আরোহিত তরলটির ওজন পাই আর স্কয়ার এইচ ইন্টু রো ইন্টু জি হবে। ঠিক আছে। এবং ঊর্ধ্বমুখী বল এবং ওজন পরস্পরের সাথে সমান হলে এই ঊর্ধ্বমুখী বল এবং ওজন পরস্পরের সমান হলে তারপর যেটা করা আছে ওই দুটো সমীকরণকে সমান কর। ওজন ঊর্ধ্বমুখী বল ও ওজন পরস্পরের সমান হলে তারপর যেটা করা আছে ওটা পরস্পরের সাথে সমান কর। সমান করে
হয়েছে? দিয়ে আর এইচ সমান কনস্ট্যান্ট পর্যন্ত লিখ, দিয়ে আর এইচ প্রপোর্শনাল টু 1/r লিখ, এইচ প্রপোর্শনাল টু 1/r লিখ, দিয়ে ওইটাকে বক্স করে লিখ, এটা হচ্ছে জুরিনস ল, জুরিনের সূত্র, বাংলায় লিখ জুরিনের সূত্র। শিখে একটা আসলে গান করে জুবিন, জুবিন নটিয়াল জুবিন নটিয়াল হ্যাঁ ঠাকুরের গান করে। কি রাম আয় গিয়ে নাকি গানটা করি। ঠিক আছে, জুরিনের সূত্র হয়েছে তো? ঠিক আছে, এরপরে লিখ তরলের উপরিস্তরে উপরিস্তরের কি বলে ওটাকে, মেনিসকাসটাকে ওটাকে কি বলে, তরলের উপরিস্তরে আকৃতির অর্ধগোলাকৃতি হওয়ায় ওই অংশের আয়তনের সংশোধন করলে, ওই অংশের আয়তনের সংশোধন করলে ওই অংশের আয়তনের সংশোধন করলে এই সমীকরণটি হবে, এই সমীকরণটি হবে দিয়ে ওটা লিখো, ওইটা একদম উপরে কারেকশন অফ জুলিয়ানস ল, যেটা ডাইরেক্ট লিখলে, আর এই ছবিটা তো করেই নিবি, দুটো ছবি তো করবি, তখন এই ছবিটা করবি এই কারেকশনের জায়গাতে, ঠিক আছে? এই ছবিটা করবি, ওই জায়গাটাতে করবি। সূত্রটা কি হবে, দিয়ে ওইটা করে নে, ঠিক আছে? এইটা হচ্ছে জুলিনের সূত্র পর্যন্ত।